আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো হেপাটোগ্লোবিন। হেপাটোগ্লোবিন সম্পর্কে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ডায়াগনোসিস পারপাসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রথমে নাম আছে দেখো, হেপাটো মানে লিভার, আর গ্লোবিন মানে এটা হচ্ছে গ্লোবিউলিন। তাহলে জিনিসটা কি? হেপাটোগ্লোবিন জিনিসটা কি আমরা জানি হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন হচ্ছে কয় টাইপের? প্লাজমা প্রোটিন হচ্ছে 4 টাইপের। একটা কি? অ্যালবুমিন, আর এটা হচ্ছে গ্লোবিউলিন, আর এটা হচ্ছে কি? প্রথমবিন, আর এটা হচ্ছে ফাইব্রিনোজেন, তাই না? এটা হচ্ছে 4 টাইপের প্লাজমা প্রোটিন। আবার এই যে গ্লোবিউলিন যেটা আছে সেটাও 4 টাইপের। একটা হচ্ছে আলফা 1, আলফা 2, বিটা, গামা। এই যে তোমার আলফা 2 যেটা আছে, আলফা 2 গ্লোবিউলিন, এটার একটা টাইপ হচ্ছে কি তোমার হেপাটোগ্লোবিন। হেপাটোগ্লোবিন হেপাটোগ্লোবিন তাহলে কি একটা? এটা হচ্ছে আলফা 2 গ্লোবিউলিন, যেটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে নামে আছে হেপাটো, তাহলে এটা তৈরি হবে কোথায়? লিভার থেকে। আর এমনিতে তুমি নিজেও জানো যে গামা গ্লোবিউলিন বাদে সব প্লাজমা প্রোটিন কই থেকে তৈরি হয়? লিভার থেকে তৈরি হয়। তাহলে লিভার থেকে তৈরি হয় এটা, এবং হচ্ছে এটা আলফা 2 গ্লোবিউলিন, আলফা 2 গ্লোবিউলিন, এটা প্লাজমা প্রোটিন। তাহলে এটা কোথায় থাকবে? প্লাজমায় থাকবে। আচ্ছা, এরপর কয়েকটা জিনিস পড়া লাগবে, যে যখন আরবিসি, একটা আরবিসি যখন কি হয়, আরবিসি যখন ডিস্ট্রাকশন হয়, আরবিসি যখন ডিস্ট্রাকশন হয় তখন কি তৈরি হয়? হিমোগ্লোবিন তৈরি হয়। আরবিসি যখন ডিস্ট্রাকশন হয় তখন কি তৈরি হয়? হিমোগ্লোবিন তৈরি হয়। হিমোগ্লোবিন তৈরি হওয়ার পরে সেই হিমোগ্লোবিনটা কি হয়? ভাঙে। সেই হিমোগ্লোবিনটা হিমোগ্লোবিন তৈরি, সেটা হচ্ছে কোন টাইপের হিমোগ্লোবিন? ফ্রি হিমোগ্লোবিন। আচ্ছা, ফ্রি হিমোগ্লোবিন যেটা আছে সেই ফ্রি হিমোগ্লোবিনটা ডেঞ্জারাস। এটা কিরকম? এটা হচ্ছে ডেঞ্জারাস, এটা হচ্ছে এটা হার্মফুল। ঠিক আছে? হার্মফুল। কেন হার্মফুল? প্রথম কারণ, এটা হার্মফুল হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে এটা লিভার, লিভারকে, সরি লিভার বলতেছি, দূর, এই যে তোমার যে কিডনির, ঠিক আছে, রেনাল টিউবিউল যেটা আছে, রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল কে কি করে? ড্যামেজ করে, ড্যামেজ করে। বুঝতে পারছি জিনিসটা? আমি যদি তোমাকে একটু জাস্ট বলি, দেখো, এটা ধরো হচ্ছে কি গ্লোমেরুলার ক্যাপিলারি। এটা কি? টাফট অফ গ্লোমেরুলার ক্যাপিলারি। টাফট অফ গ্লোমেরুলার ক্যাপিলারির পরে এখানে থাকবে কি? গ্লোমেরুলার মেমব্রেন। এটা কি? গ্লোমেরুলার মেমব্রেন। তাহলে নর্মালি যখন ব্লাড এদিকে ফ্লো হয়, ব্লাড ফ্লো হওয়ার পরে ব্লাডের যেটা ফ্লুইড পোর্শন বা প্লাজমা পোর্শন সবটুকু না, এটা গ্রেট পার্সেন্টেজ এখানে চলে আসে, এখানে চলে আসে প্লাজমা প্রোটিন টোটিন গুলা বাদ দিয়ে। তাহলে এখানে যে প্লাজমা পোর্শনটা আসছে, এখানে কি আসছে? প্লাজমা। সেই প্লাজমাটাকে আমরা বলি কি? গ্লোমেরুলার ফিল্ট্রেট। আর ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট। সে গ্লোমেরুলার ফিল্ট্রেটে নরমালি খুবই 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 অল্প পরিমাণ হিমোগ্লোবিন, ফ্রি হিমোগ্লোবিন থাকে। ফ্রি হিমোগ্লোবিন থাকে খুবই অল্প পরিমাণ। তো অল্প, এখন অল্প যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনটা কি হয়ে যায়? অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব বলা উচিত না, রিঅ্যাবজর্ব হয়ে যায়, রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এখন যে রিঅ্যাবজর্পশন হয়, এখন যখন কি হয়ে যায়, তোমার হিমোগ্লোবিনের পরিমাণ, যে ফ্রি হিমোগ্লোবিনের পরিমাণ যখন কি হয়ে যায়? বেড়ে যায়, তখন সেটা হচ্ছে তাহলে কি গ্লোমেরুলার ফিল্ট্রেটে ফ্রি হিমোগ্লোবিনের পরিমাণও বেড়ে যাবে, রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে। রিঅ্যাবজর্পশনটা করতে করতে এখানে যে টিবিউলার সেলগুলো আছে সেলগুলো কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। বুঝতে পারছি ব্যাপারটা? এটা হচ্ছে একদম সামারি করে বললে আর কি, ভিতরে আর অনেক মেকানিজম আছে যেগুলো পরে জানতে পারবা। 2 নাম্বার সেটা হচ্ছে কি, এটা দেখো, এখন তাহলে একটা লিমিট আছে, ধর এটা টিবিউলার সেলগুলা, এই যে সেলগুলা এগুলো ড্যামেজ হয়ে গেল, তাহলে এগুলো তাহলে আর আগের মতো হিমোগ্লোবিন কি করতে পারবে না? রিঅ্যাবসর্ব করতে পারবে না। তখন কি হবে? প্রস্রাবের মাধ্যমে হিমোগ্লোবিন চলে যাবে। তাহলে কি? হিমোগ্লোবিনও ইউরিয়া, সরি হিমোগ্লোবিনও ইউরিয়া আর কি। আচ্ছা, হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকবে কোথায়? ইন ইউরিন। এখন ইউরিনের সাথে যদি হিমোগ্লোবিন চলে যায় তাহলে কি চলে যাবে? আয়রন চলে যাবে।
ঠিক আছে? তাহলে তোমার যদি কি হয়, ফ্রি হিমোগ্লোবিন বেড়ে যায়, ফ্রি হিমোগ্লোবিনের সাথে সাথে কি হয়, আয়রন লসও বেড়ে যায়। ফ্রি হিমোগ্লোবিনের সাথে সাথে কি হয়ে যায়, আয়রন লসও বেড়ে যায়। আর এই যে হিমোগ্লোবিন যদি প্রস্রাবে প্রেজেন্ট থাকে তাহলে প্রস্রাবের কালারটা কোন টাইপের হয়, রেডিশ কালার হয়। তারপর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আমরা পরবর্তীতে পড়বো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস জিনিসটা কি পড়বো। তাহলে ফ্রি হিমোগ্লোবিন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা আমরা পরে পড়বো, যেটা হচ্ছে কি সেলের ড্যামেজ করে, বুঝছো, সেল মেমব্রেন ড্যামেজ করে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস সেল মেমব্রেন ড্যামেজ করে, সেল মেমব্রেন ড্যামেজ করে, ড্যামেজ করে। ঠিক আছে? ফ্রি হিমোগ্লোবিন হচ্ছে কি সেল মেমব্রেন ড্যামেজ করবে, সরি ফ্রি হিমোগ্লোবিন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করবে, সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা সেল মেমব্রেন কে ড্যামেজ করবে। এখন ধরো ফ্রি হিমোগ্লোবিন যেটা আছে নরমালি, তাহলে ফ্রি হিমোগ্লোবিন কিরকম, বডির জন্য ক্ষতিকর। তাহলে সেই ফ্রি হিমোগ্লোবিনকে থাকতে দেওয়া যাবে, যাবে না। তাহলে ফ্রি হিমোগ্লোবিন যেটা আছে, ফ্রি হিমোগ্লোবিন সেটা কার সাথে বাইন্ড করবে, সেটা তোমার হেপাটোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। হেপাটোগ্লোবিন, হেপাটোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে কি তৈরি করবে, যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হেপাটোগ্লোবিন কমপ্লেক্স, হেপাটো জিএলওবিএন হেপাটোগ্লোবিন কমপ্লেক্স তৈরি করবে, কমপ্লেক্স তৈরি করবে। আবার বলি, হিমোগ্লোবিন যখন হেপাটোগ্লোবিনের সাথে বাইন্ড করবে তখন কি করবে, হিমোগ্লোবিন হেপাটো কমপ্লেক্স তৈরি করবে। আর এটার সাইজটা কি হয়, বড় সাইজ হয়। তাহলে এটার সাইজ কি, সাইজ বেড়ে যায়। সাইজ যখন বেড়ে যায় তাহলে সেটা আর কি হয় না, গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে, গ্লোমেরুলার এই যে ক্যাপিলারি দিয়ে পাস করতে পারে না, কাজ পাস করে ইসে আসতে পারে না, গ্লোমেরুলার ফিল্ট্রেট হতে পারে না, তাহলে রিঅ্যাবজর্পশনের ব্যাপারটাও থাকে না, আর তাহলে টিবুলার মেমব্রেন ড্যামেজ হয় না। ঠিক আছে? আর হিমোগ্লোবিন প্রস্রাবে প্রেজেন্ট থাকে না, আয়রন লস হয় না। এবং যখন হচ্ছে হিমোগ্লোবিনটা যখন হেপাটোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেলে, সেটা আর কি হতে পারে না, অক্সিডাইজ হতে পারে না বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করতে পারে না। তাহলে দেখো হিমোগ্লোবিন যখন বের হয় তখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করতে পারে। সেটা কি তৈরি করে, রেনাল ওয়ালের, সেটা কি তৈরি করে, যে যেখানে যে সেলগুলো আছে, সেলগুলার সে সেল মেমব্রেনকে ড্যামেজ করবে এবং টিউবুলার সেলকে ড্যামেজ করে ফেলবে। এবং হচ্ছে ইউরিন লস হবে, ইউরিনের সাথে আয়রন লস হবে। এটা ঠিক করার জন্য ফ্রি হিমোগ্লোবিন যেটা আছে সেটার সাথে বাইন্ড করবে কে, হেপাটোগ্লোবিন। হেপাটোগ্লোবিন বের করে হেপাটোগ্লোবিন হিমোগ্লোবিন কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসো, এটাই হচ্ছে কি দেখো, ফ্রি হিমোগ্লোবিন থাকলে সে এটা সাইজ দিয়ে পার হয়ে যেতে পারে, কিন্তু হেপাটোগ্লোবিনের সাথে যখন ফ্রি হিমোগ্লোবিন বাইন্ড করলো, এটা সাইজ তো অনেক বড় হয়ে গেল, যেটা আর পাস করতে পারতেছে না। ঠিক আছে? আচ্ছা, এটা জিনিসটা হচ্ছে কি তোমার নর্মাল যে হেপাটোগ্লোবিন, সেরাম হেপাটোগ্লোবিন যেটা আছে, সেরাম হেপাটোগ্লোবিন, ঠিক আছে, হেপাটোগ্লোবিনের লেন্থ হচ্ছে কত, 220 থেকে 300, সরি 300 থেকে, তোর কি বলতেছি 300 বলতেছি, 30 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল কি থাকে ব্লাডের মধ্যে, হেপাটোগ্লোবিন প্রেজেন্ট থাকে। এগুলা কি ফ্রি হেপাটোগ্লোবিউলিন বা হেপাটোগ্লোবিন। ঠিক আছে? 30 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল। এখন ধরো হচ্ছে কি এটার লেভেলটা, মানে হেপাটোগ্লোবিনের লেভেলটা কি হয়ে গেল, হেপাটোগ্লোবিনের লেভেলটা কিরকম বাড়লো কমলো এটা আমরা দেখবো। ধরো হচ্ছে তোমার আরবিসি ব্রেকডাউন কি হলো, আরবিসি, আচ্ছা আমরা একটা পেজ এড করি তাহলে আমাদের একটু বোঝাতে ইজি হবে। এটা না, আমরা একটা জাস্ট এটাই, ধরো হচ্ছে কি আরবিসি ব্রেকডাউন কি হলো, আরবিসি ব্রেকডাউন, আরবিসি ব্রেকডাউন কি হলো, বেড়ে গেল। আরবিসি ব্রেকডাউন যদি বেড়ে যায়, আরবিসি ব্রেকডাউন যদি বেড়ে যায় কি হবে, তাহলে হিমোগ্লোবিনের প্রোডাকশনটা বেড়ে যাবে, ফ্রি হিমোগ্লোবিন প্রোডাকশন বেড়ে যাবে। তারপর যদি ফ্রি হিমোগ্লোবিন প্রোডাকশনটা বেড়ে যায়, যদি ফ্রি হিমোগ্লোবিন প্রোডাকশনটা বেড়ে যায় তাহলে এটা কি হবে, তাহলে সেটা হচ্ছে ড্যামেজ বেশি করবে, ড্যামেজটা বেড়ে যাবে। এখন
যদি এখন আমার ব্লাডের মধ্যে যে হেপাটোগ্লোবিন যেটা আছে, হেপাটোগ্লোবিনটা ফ্রি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তাহলে একটা রিজার্ভ আছে ব্লাডের মধ্যে নর্মালি 30 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল কি আছে, হেপাটোগ্লোবিন আছে। তাহলে এটা নর্মালি থাকে। তাহলে আমার যদি ব্রেকডাউন যদি বেড়ে যায়, ফ্রি হিমোগ্লোবিন বেড়ে যায়, তাহলে হেপাটোগ্লোবিন গুলা কি হবে, বেশি বেশি বাইন্ড করবে না, আর বাইন্ড করতে করতে কি হবে, হেপাটোগ্লোবিন রেঞ্জটা কমে যাবে, হেপাটোগ্লোবিনের স্টোরেজটা কমে যাবে, তাই না? এগুলো সবাই কি করে ফেলবে, হেপাটোগ্লোবিন হিমোগ্লোবিন কমপ্লেক্স ফর্মেশন করে ফেলবে। তাহলে আমার যদি কি, যদি আরবিসি ব্রেকডাউন কি হয়, আরবিসি ব্রেকডাউন যদি বেড়ে যায়, তখন কি হবে, তখন হচ্ছে হেপাটোগ্লোবিনের পরিমাণ, হেপাটোগ্লোবিনের পরিমাণ কি হবে, কমে যাবে, তাই না? তখন আরবিসি ব্রেকডাউন হয় কোথায়, যখন তুমি যদি কি হয়, আরবিসি হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া মানে একজন পেশেন্ট তার হচ্ছে অতিরিক্ত পরিমাণ হিমোলাইসিস হইতেছে, বুঝছো? তখন কি পাবা, হেপাটোগ্লোবিনের লেভেলটা কম পাবা। আবার ধরো মিসম্যাচ ট্রান্সফিউশন করলা, মিসম্যাচ ট্রান্সফিউশন করলা, মিসম্যাচ ট্রান্সফিউশন, তাহলে ভুলভাল ট্রান্সফার করে ফেললা ব্লাড। যখন ভুলভাল ট্রান্সফার করে ফেলবা, ভুল ব্লাড ট্রান্সফার করবা, তখন কি হবে, যে ব্লাডগুলো ট্রান্সফার করছো সেগুলো কি হবে, ব্রেকডাউন হয়ে যাবে। আর সেগুলো ব্রেকডাউন হলে কি, সেগুলোর সাথে হেপাটোগ্লোবিন বাইট করবে, বুঝতে পারছো? তাহলে এখানে একটা লেখা আছে দেখো, যে হেপাটোগ্লোবিন লেভেলটা যদি কমে যায়, এর মানে কি, এর মানে হচ্ছে হয়তো হিমোলাইটিক অ্যানিমিয়া হয়েছে, না হলে ব্লাড ভুলভাল ট্রান্সফার করছো। এখন ব্লাড ট্রান্সফিউশন ভুলভাল হইতে পারে, বা হিমোলাইটিক হইতে পারে আর কারণে, যে তোমার মেকানিক্যাল কারণেও কি হতে পারে, আরবিসি ভেঙে যেতে হবে, যেমন হচ্ছে প্রস্থেটিক হার্ট ভালভ যখন বসানো হয় তখন আরবিসির অতিরিক্ত ডিস্ট্রাকশন হয়। এবং হচ্ছে তোমার থ্রম্বোটিক ম্যাক্রোঅ্যানজিওপ্যাথিস হতে পারে, ঠিক আছে? এটার কারণে হইতে পারে তোমার কি, আরবিসির ব্রেকডাউন। তারপর সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে যেমন ম্যালেরিয়া, ঠিক আছে, সি পারফেরেঞ্জিস পারফেরেঞ্জিস সেপসিসের কারণে হইতে পারে। আচ্ছা, আবার ধরো লিভারে যদি কি হলো, লিভার ডিজিজ, ঠিক আছে, লিভার ডিজিজে কি তোমার হচ্ছে, আর ওই যে হেপাটোগ্লোবিন প্রোডাকশনটা কমে যাবে, শুধু হেপাটোগ্লোবিন না, অ্যালবুমিন, গ্লোবিউলিন সবগুলার প্রোডাকশন কমে যাবে। তাহলে হচ্ছে যদি দেখো যে প্লাজমা প্রোটিন সবগুলার যে প্রোডাকশন কমে গেল, তখন বুঝবা কি সেটা লিভার ডিজিজ, লিভার ফেলিওর হইতে পারে। আবার ইস্ট্রোজেন এবং হচ্ছে কি ওরাল কন্ট্রাসেপটিভ কি করে ফেলে, হেপাটোগ্লোবিনের কিটা কমায় ফেলে। এখন তোমার একটা পেশেন্ট আসছে, উনি বিবাহিত, ঠিক আছে, মহিলা বিবাহিত, তাহলে তুমি ওনাকে যে ওনার হেপাটোগ্লোবিন রেঞ্জটা কম দেখতেছো, সদ্য বিবাহিত, তখন তুমি তাকে জিজ্ঞেস করবা, মা আপনি কি হচ্ছে ওরাল কোনো কন্ট্রাসেপটিভ নেন, বুঝছো? এটা জিজ্ঞেস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আবার যখন আরবি হেপাটোগ্লোবিন বেড়ে যায়, হেপাটোগ্লোবিন বেড়বে ইনফেকশন, ইনফ্লামেশন এবং হচ্ছে সিভিয়ার ট্রমা এবং মেলিগন্যান্সির ক্ষেত্রে। এই চারটা ক্ষেত্রে, ইনফেকশন, ইনফ্লামেশন, ট্রমা এবং হচ্ছে মেলিগন্যান্সির ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে কি পাবা, হেপাটোগ্লোবিন লেভেলটা বেশি পাবা। তাহলে ধরো একটা ইনফেকশন, একটা পেশেন্ট আসছে, তার মানে হচ্ছে কি, মানে ভাইরাল কোনো ইনফেকশন আছে বা জ্বর আছে বা কোনো কিছু আছে, তাহলে তুমি তার দেখবা কি, হেপাটোগ্লোবিন লেভেলটা রাইজ করছে। তার মেলিগন্যান্সি আছে, ক্যান্সার পেশেন্টের কি দেখবা, হেপাটোগ্লোবিন রেঞ্জটা বেশি দেখবা। এতটুকুই, এর বাইরে একটু রিডিং দিবা যখন দেখো, এটা একটু দেখো, নরমালি যতটুকু হেপাটোগ্লোবিন আছে ততটুকু সে অনুপাতে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, তাহলে কি হেপাটোগ্লোবিন আর হচ্ছে নরমালি সেফ পজিশনে। আবার হেপাটোগ্লোবিন যতটুকু আছে তার চেয়ে বেশি আরবিসি ব্রেকডাউন বেড়ে গেছে, তাহলে সবগুলো হেপাটোগ্লোবিন মানে ফ্রি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেলছে, বাইর করে ফেলে, এবারে সবাই স্যাচুরেটেড, মানে যতটুকু ম্যাক্সিমাম ক্যাপাসিটি পার করে ফেলছে, তাহলে আর কোনো ফ্রি হেপাটোগ্লোবিন নাই। তাহলে এরপর যদি আরবিসি ব্রেকডাউন যদি আরো বেড়ে যায়, তখন কি হবে, কিছু কিছু আর ওই যে ইয়াতে হিমোগ্লোবিনুরিয়া পাওয়া যাবে, হিমোগ্লোবিন প্রস্রাবে পাওয়া যাবে। এতটুকুই হচ্ছে হেপাটোগ্লোবিন নিয়ে জানলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে একটা জিনিস জাস্ট মনে রাখবা, হিমোলাইটিক অ্যানিমিয়া ক্ষেত্রে তুমি কি পাবা, হেপাটোগ্লোবিন লেভেলটা কম পাবা, যেটুকু মাথায় রাখা উচিত।